আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৈশ্বিক করোনা মহামারীতে আমরা সকলেই গৃহবন্দী আশা করি ভালো আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো সকলে গৃহে বন্দী থাকলেও আমরা সব কাজই ঠিকমতো করে যাচ্ছি তারপরেও লেখাপড়া কিছুটা বিঘ্নিত হচ্ছে তোমাদের আর এই লেখাপড়া যে বিঘ্নিত হচ্ছে তার থেকে কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাস আর এই ক্ষুদ্র আয়োজন আশা করি তোমরা এই সব ক্লাসগুলো ফলো করবে তো আজকে আমি তোমাদের জন্য যে ক্লাস নিয়ে আসছি স্বাস্থ্যবিজ্ঞান দ্বিতীয় পত্রের মৌলিক খাদ্যগোষ্ঠী সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা তো এই পাঠ থেকে প্রথমে আমরা যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে মৌলিক খাদ্যগোষ্ঠী সুষম খাদ্য কাকে বলে মৌলিক খাদ্যগোষ্ঠী কাকে বলে মৌলিক খাদ্যগোষ্ঠী আসলে জিনিসটা কি এবং সুষম খাদ্য কি আর মেনু পরিকল্পনা মেনু জিনিসটা কি মেনু কাকে বলে মেনু কিভাবে পরিকল্পনা করতে হয় কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক খাদ্যগোষ্ঠী মৌলিক খাদ্যগোষ্ঠী কি আমরা জানি যে খাদ্য থেকে আমরা শক্তি পেয়ে থাকি আর দেহকে যদি সুস্থ কর্মক্ষম রাখতে হয় অবশ্যই খাদ্যের প্রয়োজন কিন্তু জানি কোনো একটি খাদ্য উপাদান আমাদের দেহের সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না সেই জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন এবং আমরা এটাও জানি যে আমাদের সব ধরনের খাদ্য উপাদানকে 6টি ভাগে ভাগ করা হয়েছে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি তো মৌলিক খাদ্যগোষ্ঠী কি অনেক সময় দেখা যায় যে এই 6টি খাদ্য উপাদান থেকে খাবার নিয়ে কোনো একবেলার খাবার তৈরি করা সহজ হয় না সেজন্য খাদ্য বিশেষজ্ঞগণ এই 6টি খাদ্য উপাদানকে 4টি মৌলিক গ্রুপে ভাগ করেছেন এই যে 4টি মৌলিক ভাগে ভাগ করেছেন 6টি খাদ্য উপাদান থেকে যে 4টি খাদ্য উপাদানে এসেছেন এই 4টি খাদ্য উপাদানকেই বলা হয় মৌলিক খাদ্যগোষ্ঠী বা বেসিক গ্রুপ অফ ফুডস মৌলিক খাদ্যগোষ্ঠী তাহলে আমরা জানলাম মৌলিক খাদ্যগোষ্ঠী কাকে বলে 6টি খাদ্য উপাদান থেকে খুব সহজেই সুষম খাদ্য তালিকা তৈরি করার জন্য খাদ্য বিশেষজ্ঞগণ যে 4টি ভাগে ভাগ করেছেন সমস্ত খাদ্য উপাদানকে সেই 4টি খাদ্য উপাদানকে বলা হয় একসাথে মৌলিক খাদ্যগোষ্ঠী বা বেসিক গ্রুপ অফ ফুড বেসিক তো মৌলিক খাদ্যগোষ্ঠী জানলাম এখন আমরা জানব যে মৌলিক খাদ্যগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা হয়েছে এর বিস্তারিত আমরা জানব তো মৌলিক খাদ্যগোষ্ঠীকে 4টা ভাগে মূলত ভাগ করা হয়েছে যে 6টি খাদ্য উপাদান ছিল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ও পানি এই 6টি খাদ্য উপাদান থেকে 4টি উপাদানে নিয়ে আসা হয়েছে মৌলিক খাদ্যগোষ্ঠীতে 1 নম্বরে যে ভাগ রয়েছে দেহ গঠনকারী খাদ্য দেহ গঠনকারী খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য সাধারণত যে খাদ্যগুলো আমাদের দেহ গঠন করে থাকে যেমন মাছ মাংস ডিম
আরও অনেক খাবার রয়েছে। এরপর দ্বিতীয়ত শক্তি উৎপাদনকারী খাদ্য, যে খাবারগুলো আমাদের দেহে তাপ ও শক্তি উৎপাদন করে থাকে। শক্তি উৎপাদনকারী খাদ্যকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলা হয়ে থাকে, কারণ এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে আমাদের শরীরে বেশিরভাগ তাপ শক্তি আসে। এই শক্তি উৎপাদনকারী খাদ্যগুলো সাধারণত কি কি আছে? ভাত, রুটি, আলু, চিনি, আরও অনেক খাবার রয়েছে। তারপর আছে রোগ প্রতিরোধকারী খাদ্য। রোগ প্রতিরোধকারী খাদ্যকে আবার ভিটামিন জাতীয় খাদ্য বলা হয়ে থাকে। তো ভিটামিন জাতীয় খাদ্যের মধ্যে সাধারণত পড়ে শাকসবজি ও ফলমূল। এরপর লাস্ট চতুর্থ যে শ্রেণীটা রয়েছে সেটা হচ্ছে দুধ ও দুধ জাতীয় খাদ্য। দুধ ও দুধ জাতীয় খাদ্য সাধারণত সরাসরি টাটকা দুধও হতে পারে, আবার দুধ থেকে যে সমস্ত খাবার তৈরি করা হয় যেমন ফিরনি, কাস্টার্ড, ফালুদা, পুডিং, আইসক্রিম, মিষ্টি, এগুলো। পুডিং, ফিরনি এটসেট্রা। তো এই চারটি ভাগকে বলা হয়ে থাকে মৌলিক খাদ্যগোষ্ঠী। এই চারটি ভাগের খাবারের মধ্যেই আমরা খাদ্যের যে 6টি উপাদান রয়েছে আমাদের দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য, সেই 6টি খাদ্য উপাদানই পেয়ে থাকি। এবার আমরা এর বিস্তারিত আলোচনায় যাব যে কোনো একজন ব্যক্তির কতটুকু খাদ্যের প্রয়োজন হয়। প্রথমে আমরা আলোচনায় আসি দেহ গঠনকারী খাদ্যে। তো দেহ গঠনকারী খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্য সাধারণত মাছ, মাংস, ডিম, দুধ, বিচি জাতীয় যে বিভিন্ন শস্যগুলো রয়েছে যেমন কাঁঠালের বিচি, শিমের বিচি, বিভিন্ন ধরনের ডাল, এ থেকেই পাওয়া যায়। তো প্রোটিন জাতীয় খাদ্য আমাদের কি কাজ করে থাকে? প্রোটিন জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন, শিশুদের বা কিশোরীদের দেহের গঠন ও বৃদ্ধি এই কাজ করে থাকে, আর প্রাপ্তবয়স্কদের ক্ষয়পূরণের কাজ করে থাকে। আর যে খাবারগুলো ভিটামিন এ, ভিটামিন ডি, নায়াসিন ইত্যাদি বিভিন্ন খাদ্য উপাদান রয়েছে, এই খাবারগুলো আমাদের দেহের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে থাকে। তো প্রতিদিন কতটুকু খাদ্য উপাদান একজন সুস্থ ব্যক্তির জন্য প্রয়োজন? তো দেখা যায় যে একজন সুস্থ ব্যক্তির জন্য 2 থেকে 3 পরিবেশন প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন দৈনিক। এখন এই পরিবেশনের পরিমাপটা আমরা কিভাবে করব? প্রতিদিন একজন সুস্থ ব্যক্তির জন্য 60 থেকে 120 গ্রাম হাড় ছাড়া মাংস আর কাটা ছাড়া 30 গ্রাম মাছ প্রয়োজন হয়, এবং এই পরিমাণ খাদ্যকেই এক পরিবেশন হিসাবে ধরা হয়। প্রতিদিন 2 থেকে 3 পরিবেশন খাদ্য একজন সুস্থ ব্যক্তির প্রয়োজন হয়। এবার আসি আমরা
দ্বিতীয় ভাগ শক্তি উৎপাদনকারী খাদ্য। শক্তি উৎপাদনকারী খাদ্য বলতে সাধারণত আমরা বুঝে থাকি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে, কারণ আমাদের দেহে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার শতকরা 60 থেকে 70 ভাগ এই কার্বোহাইড্রেট থেকেই আসে। তো এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো হচ্ছে ভাত, রুটি, আলু, চিনি, গুড় ইত্যাদি। এছাড়াও মিষ্টি জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে এগুলোকেও কার্বোহাইড্রেট জাতীয় বা শক্তি উৎপাদনকারী খাদ্যের অন্তর্ভুক্ত করা হয়। তো এই খাদ্য কি পরিমাণ গ্রহণ করা হবে তা সাধারণত নির্ভর করে থাকে একজন ব্যক্তি সারাদিন কি পরিমাণ পরিশ্রম করে থাকেন। একজন পরিশ্রমী ব্যক্তির দৈনিক 650 গ্রাম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রয়োজন হয়। তো সাধারণত 100 থেকে 200 গ্রাম খাদ্যকে এক পরিবেশন ধরা হয়। ব্যক্তিবিশেষের পরিশ্রমের উপর এই খাদ্য গ্রহণ নির্ভর করে থাকে। এবার তৃতীয় ভাগ রোগ প্রতিরোধকারী খাদ্য। রোগ প্রতিরোধকারী খাদ্যগুলো সাধারণত ভিটামিন জাতীয় খাদ্য, যেমন শাকসবজি ও ফলমূল। ভিটামিন জাতীয় খাদ্যই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। তো যত প্রকার শাকসবজি ও ফলমূল রয়েছে সেই শাকসবজি ও ফলমূল আমাদের শরীরে যেমন রোগ প্রতিরোধ করে থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে, তার পাশাপাশি আমাদের দেহের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। তো এই ভিটামিন জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে ইত্যাদি। সব ধরনের শাকসবজি ও ফলমূলেই সাধারণত আমরা এই ভিটামিন জাতীয় খাদ্য পেয়ে থাকি এবং ভিটামিন জাতীয় খাদ্য থেকে আমরা খনিজ লবণ জাতীয় খাদ্যটাও পেয়ে থাকি। দৈনিক এটাও 4 থেকে 6 পরিবেশন পরিমাণ গ্রহণ করা উচিত একজন সুস্থ ব্যক্তির জন্য। এবার চতুর্থ ভাগ দুধ ও দুধ জাতীয় খাদ্য। দুধ ও দুধ জাতীয় খাদ্য সাধারণত শিশুদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। শিশুর দেহের বিকাশ ও বৃদ্ধি এই দুধ জাতীয় খাবার করে থাকে। শিশুদের ছাড়াও গর্ভবতী মা, পূর্ণবয়স্ক ব্যক্তি তাদের জন্য দুধ জাতীয় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম ছাড়াও এতে যা পাওয়া যায় তা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, প্রায় সব ধরনের ভিটামিনই পাওয়া যায়। এছাড়াও রয়েছে উচ্চ মূল্যের প্রোটিন। তো একজন ব্যক্তির জন্য প্রতিদিন কি পরিমাণ দুধ ও দুধ জাতীয় খাবার দরকার? একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য 1 থেকে 2 পরিবেশন দুধ জাতীয় খাবার প্রয়োজন। এই দুধ জাতীয় খাবার এক পরিবেশন সাধারণত ধরা হয় 200 মিলিলিটার দুধকে এক পরিবেশন ধরা হয়। তবে শিশুদের বেলায় 3 থেকে 4 পরিবেশন দুধও শিশু গ্রহণ করতে পারে। আর এই দুধ জাতীয় খাবারের উৎস হচ্ছে তরল টাটকা দুধ বা দুধ থেকে তৈরি ফিরনি, পুডিং, কাস্টার্ড, ফালুদা, মিষ্টি ইত্যাদি। তো এর মধ্যেই শেষ হলো আমাদের মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণীবিভাগ। মৌলিক খাদ্যগোষ্ঠীর কত প্রকার ও কি কি এবং এরা কোন ধরনের খাবার কতটুকু গ্রহণ করতে হবে এবং এরা কি কি কাজ করে, আমাদের শরীরে কিভাবে পুষ্টি যোগায় এবং আমাদেরকে কিভাবে কর্মক্ষম রাখে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণীবিভাগের পর আমরা যাব মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্বে। কেন আমাদের মৌলিক খাদ্যগোষ্ঠী প্রয়োজন, কি দরকার ছিল 6টি খাদ্য উপাদান থেকে এই 4টি খাদ্য উপাদানে আসার। মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্ব। মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্য বাছাই করা খুব সহজ, কারণ এখানে মাত্র 4টি ভাগ রয়েছে। তো মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্য নিয়ে সুষম খাদ্য তৈরি করা খুব সহজ। এটাই হচ্ছে মৌলিক খাদ্যগোষ্ঠীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দ্বিতীয়ত রয়েছে খাদ্যে খুব সহজেই বৈচিত্র্য আনয়ন করা যায়। যেমন কোনো ব্যক্তি যদি দুধ খেতে না চায়, তাহলে তার পরিবর্তে তাকে ফিরনি, পুডিং, পায়েস এগুলো করে দেওয়া যায়। এছাড়াও কোনো ব্যক্তির কোনো খাদ্য উপাদান থেকে বাদ পড়লো কিনা, সেটা যদি মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্য নিয়ে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়, তাহলে সহজেই ধরা পড়ে। এই জন্যই মৌলিক খাদ্যগোষ্ঠীর এত গুরুত্ব। তো মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্ব তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কারণে মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণীবিভাগটা করা হয়েছে। মৌলিক খাদ্যগোষ্ঠীর পরে আমরা যাব সুষম খাদ্যে। সুষম খাদ্য কি? সুষম খাদ্য জানার বেলায় আমরা প্রায় প্রত্যেকেই মনে করে থাকি যে খাদ্যের সবগুলি উপাদান বিদ্যমান থাকাই হচ্ছে সুষম খাদ্য। আসলে না। সুষম খাদ্য বলতে বোঝায় একজন ব্যক্তির বয়স, উচ্চতা, লিঙ্গ, পরিশ্রম, শারীরিক অবস্থা ইত্যাদি অনুযায়ী খাবারের যে পরিকল্পনা করা হয় বা তার শারীরিক অবস্থা অনুযায়ী তার জন্য যে খাবারটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে সুষম খাদ্য। আর এই সুষম খাদ্য তৈরি করতে গেলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়? খাদ্যের সবগুলো উপাদান এর মধ্যে ঠিকঠাক আছে কিনা সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হয়। যেমন দেহ গঠনকারী খাদ্য মাছ, মাংস, ডিম আছে কিনা তার দৈনিক খাদ্য তালিকায়, শর্করা জাতীয় খাদ্য বা শক্তি উৎপাদনকারী খাদ্য আছে কিনা, রোগ প্রতিরোধকারী খাদ্য বা ভিটামিন জাতীয় খাদ্য, খনিজ লবণ এগুলো রয়েছে কিনা তার সুষম খাদ্যের তালিকায়। এছাড়াও দেখা যায় যে সব ধরনের ভিটামিন রয়েছে কিনা, ভিটামিন এ, ভিটামিন সি, তারপর ভিটামিন ডির বিষয়টাও গুরুত্ব দিতে হবে। ভিটামিন এ, ই, ডি, কে সবগুলো ভিটামিনই তার খাদ্য তালিকায় আছে কিনা এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এই সুষম খাদ্য তালিকা তৈরি করতে গেলে। তাহলে সুষম খাদ্য বলতে আমরা বুঝি কোনো একজন ব্যক্তির বয়স, উচ্চতা, লিঙ্গ, সে নারী না পুরুষ, তার ওজন কতটুকু, সে কেমন পরিশ্রম করে, সেই অনুযায়ী তার জন্য যে 6টি খাদ্য উপাদান সম্বলিত যে তালিকা করা হয় সেটিকে বলা হয় সুষম খাদ্য। আর খাদ্যের তালিকার সময়ে অবশ্যই ওই আমাদের যে 6টি খাদ্য উপাদান রয়েছে তার গুরুত্ব দিতে হবে।
আর এই সুষম খাদ্য তালিকা সহজে তৈরি করার জন্যই মৌলিক খাদ্যগোষ্ঠী। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুষম খাদ্য কাকে বলে আর মৌলিক খাদ্যগোষ্ঠী কাকে বলে, এবং এর মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণীবিভাগ, কেন এই শ্রেণীবিভাগ করা হয়েছে, আর সুষম খাদ্য তৈরি করতে গেলে কি কি খেয়াল রাখতে হবে সেগুলো। এবার আমি আসব মেনু পরিকল্পনা। মেনু জিনিসটা কি? মেনু কি? তোমরা অনেকেই হয়তো বলে থাকো যে আজকে খাদ্যের মেনু কি। তো মেনু বলতে আসলে কি বোঝায়? মেনু হচ্ছে কোনো এক সময়ের খাদ্য তালিকা, তোমরা সেটা সহজেই বলে থাকো। আসলে মেনু হচ্ছে কোনো একজন ব্যক্তির শারীরিক পরিশ্রম, আয়, লিঙ্গ, বয়স, উচ্চতা ইত্যাদি অনুযায়ী কোনো এক বেলার যে খাবারের তালিকা তৈরি করা হয় সেটাকে বলা হয় মেনু। তাহলে মেনু পরিকল্পনার সময় বা মেনুর সময় কি দেখতে হবে? কোনো একজন ব্যক্তির শারীরিক পরিশ্রম, বয়স, অনেকটা সুষম খাদ্যের সংজ্ঞার মতোই। শারীরিক পরিশ্রম, বয়স, লিঙ্গ, সে নারী নাকি পুরুষ, পরিবারের আয়, ইত্যাদি অনুযায়ী খাদ্যের যে তালিকা তৈরি করা হয় তাকে মেনু বলা হয়। তাহলে কি হচ্ছে? কোনো একজন ব্যক্তির বয়স, লিঙ্গ, পরিবারের আয় ইত্যাদি অনুযায়ী খাদ্যের যে তালিকা তৈরি করা হয় তাকে আমরা মেনু বলতে পারি। কোনো এক সময়ের খাদ্যের যে তালিকা তাকে বলা হয় মেনু। এই মেনু তৈরির সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে বা কি কি বিষয় বিবেচনা করা উচিত? সংজ্ঞা থেকে আমরা বেশ কয়েকটা পয়েন্ট পেয়ে যাচ্ছি যে মেনু তৈরির সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। তো মেনু তৈরির সময় যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেটাকে আবার মেনু পরিকল্পনা বা মেনু রচনার নীতিও বলা হয়। মেনু রচনার নীতি বা মেনু পরিকল্পনার সময় বা মেনুটা যখন করা হবে ঠিক তখন কোন কোন দিকে খেয়াল রাখতে হবে। এর জন্য প্রথমে আসে পরিবারের আয়। মেনু পরিকল্পনার সময় মেনু রচনার নীতি, এটাকে আমরা লিখতে পারি মেনু রচনার নীতি। মেনু রচনার নীতি বা মেনু পরিকল্পনার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে বা মেনু পরিকল্পনার নীতি বা মেনু রচনার সময় লক্ষণীয় বিষয় যেভাবেই বলো। তাহলে মেনু রচনার নীতির মধ্যে প্রথমে যে বিষয়টা আমাদের আসে সেটা হচ্ছে পরিবারের আয়। এক নম্বরে বা
যে কোনো নাম্বারে দিতে পারো, এটাকে পর্যায় বা ধাপ বলা হয় না। পরিবারের আয়, তারপরেও যে বিষয়ে সাধারণত যে বিষয়টাকে গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হয় সেটাকেই 1, 2, 3-এ রাখা হয়। পরিবারের আয়। আমরা জানি যে আমাদের দেশে এক একজনের আয় এক এক রকম, বা বিভিন্ন বৃত্তের লোক রয়েছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন। তো কোনো একটা পরিবারের মেনু বা কোন সময়ে কী ধরনের খাদ্য তালিকা তৈরি করা হবে সেটা অবশ্যই নির্ভর করে থাকে পরিবারের আয়ের উপর। যে পরিবারের আয় বেশি সেই পরিবারের মেনু রচনার মধ্যে অবশ্যই দামি খাবার এবং অধিক পুষ্টিসম্পন্ন খাবার থাকবে। তবে যার আয় কম তারও যেন এই পুষ্টির দিকে খেয়াল রাখা হয়, সেজন্যই আমাদের মেনু রচনা। কোনো মতেই যেন পুষ্টি থেকে বাদ না পড়ে। যেমন যে পরিবারের আয় বেশি সে দামি ফলমূল বা বড় সাইজের মাছ কিনতে পারে, কিন্তু ছোট সাইজের মাছেও যে পুষ্টি গুণ রয়েছে সেটা মেনু পরিকল্পনাকারীর অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন কম দামে আমরা মলা, ঢেলা ইত্যাদি মাছ কিনতে পারি, তবে পরিবারের আয় যাই হোক না কেন পুষ্টির দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আসে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ীও কিন্তু মেনু রচনা করতে হয়। কারণ যে পরিবারের লোক সংখ্যা বেশি সেই পরিবারে খাদ্যের পরিমাণও বেশি হবে। কিন্তু যদি আয় এক থাকে তবে যে পরিবারের সদস্য সংখ্যা কম সেই পরিবার কিন্তু বেশি দামি খাবার বা তাদের ইচ্ছা অনুযায়ী খাবার খেতে পারবে। তবে অবশ্যই মেনু পরিকল্পনাকারীকে খেয়াল রাখতে হবে, সদস্য সংখ্যা যাই হোক না কেন তাকে অবশ্যই পুষ্টির দিকটি খেয়াল রাখতে হবে। কোন খাবারে পুষ্টি বেশি রয়েছে সেই খাবারগুলোই মেনুতে সংযুক্ত করতে হবে। তৃতীয়ত আসে বয়স। মেনু পরিকল্পনায় বয়সের দিকটি অবশ্যই খেয়াল রাখা উচিত, কারণ সব বয়সের লোকের জন্য একই ধরনের খাবার প্রয়োজন হয় না। যেমন শিশুদের জন্য এবং কিশোরীদের জন্য বেশি পরিমাণ খাবারের প্রয়োজন হয়, কারণ তাদের বাড়ন্ত বয়স। এদিকে পূর্ণবয়স্ক ব্যক্তি বা যারা একটু কম পরিশ্রম করে থাকেন তাদের অত্যধিক খাবারের প্রয়োজন পড়ে না। তাদের জন্য শুধু দেখা যায় যে ক্ষয়পূরণের জন্য বা তার মৌলবিপাক হারের চাহিদা মেটানোর জন্য যে যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। তো পরিবারের আয়, পরিবারের সদস্য সংখ্যা, বয়স। এরপর আসে আমাদের আবহাওয়া ও ঋতু অনুযায়ী। আবহাওয়া ও ঋতু অনুযায়ী। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সারা বছরের খাবারে কিন্তু একই ধরনের খাদ্য অন্তর্ভুক্ত থাকে না। শীত, গ্রীষ্ম, বর্ষা এই তিনটা ঋতু অনুযায়ী এবং আবহাওয়া অনুযায়ী সাধারণত খাদ্য তালিকাটা করা হয়ে থাকে। যেমন শীতে আমরা বেশি পিঠা, তারপর হচ্ছে মাছ মাংসের জাতীয় খাবার খেয়ে থাকি, তার পাশাপাশি চা, কফি এগুলোর আয়োজনও করা হয়ে থাকে। ঠিক সেরকমই গ্রীষ্ম ঋতুতে দেখা যায় যে কম পরিমাণ মাছ মাংসের পাশাপাশি জুস, শরবত এই খাবারগুলো অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের রসালো খাবার অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আর বর্ষাকালীন সময়ে সাধারণত ভাজা পোড়া খাবার আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই মেনু পরিকল্পনাকারীর এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে যে
কোন মৌসুমে কোন ধরনের খাবার ব্যক্তি গ্রহণ করতে পছন্দ করে থাকে। তো আবহাওয়া ও ঋতু অনুযায়ীও মেনু পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসে আমাদের রুচি। আমাদের সকলের রুচি নিশ্চয়ই এক না, তো ব্যক্তির রুচি অনুযায়ীও কি করতে হবে, খাদ্য তালিকা বা মেনু তৈরি করতে হবে। দেখা গেল যে কোনো পরিবারে শিশুর সংখ্যা বেশি বা বয়স্ক লোকের সংখ্যা বেশি, তো বয়স্ক লোকের রুচি এবং শিশুর রুচি একরকম হয় না, সেই জন্য দেখা যায় অনেক সময় যে বয়স্কদের রুচিকেও প্রাধান্য দিয়ে মেনু তৈরি করতে হয়, আর না হয় তার পুষ্টি থেকে সে বাদ পড়ে যায় বা তার পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তো গেল পরিবারের আয়, পরিবারের সদস্য সংখ্যা, বয়স, আবহাওয়া ও ঋতু অনুযায়ী রুচি। এবার কি আসতে পারে, মেনু পরিকল্পনা করতে হলে আর কোন কোন বিষয় আসতে পারে। মেনু পরিকল্পনাতে আমরা কিন্তু অনুষ্ঠান উপলক্ষটাও গুরুত্ব দিতে পারি। এরপর দেখা যায় যে অনুষ্ঠান ও উপলক্ষ রয়েছে। অনুষ্ঠান ও উপলক্ষ। মেনু পরিকল্পনার সময় অনুষ্ঠান ও উপলক্ষের দিকেও খেয়াল রাখতে হয়, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবারে অনুষ্ঠান লেগে থাকে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব লেগে থাকে, যেমন ঈদ, পূজা, এছাড়াও সামাজিক অনুষ্ঠান যেমন বৈশাখী মেলা, তারপর রয়েছে বিবাহবার্ষিকী, জন্মদিন ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে অনুষ্ঠান অনুযায়ীও খাবারের আয়োজন করতে হয় এবং এই অনুষ্ঠানের বিষয়টাও মেনুতে গুরুত্ব দিতে হয়, কারণ যদি অনুষ্ঠান অনুযায়ী খাবার পরিকল্পনা করা না হয় তাহলে অনুষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাই ব্যর্থ হয়ে যায়। সেই জন্য অনুষ্ঠান অনুযায়ীও কি করতে হবে, মেনু পরিকল্পনা করতে হবে। এছাড়াও রয়েছে খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা। তো বিভিন্ন সমাজে বা জনগোষ্ঠীতে দেখা গিয়েছে যে বিভিন্ন খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা থাকে। এতে বিশেষ করে গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা অপূর্ণ থেকে যায়। তো মেনু পরিকল্পনাকারীর এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা থেকে থাকে তাহলে এগুলো পরিহার করতে হবে। সর্বোপরি একজন ব্যক্তির পুষ্টির চাহিদা যাতে পূরণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ভ্রান্ত ধারণাগুলো দেখা যাচ্ছে সাধারণত গর্ভবতী মায়ের ক্ষেত্রেই দেখা যায়। তো গর্ভবতী মায়ের জন্য পুষ্টির চাহিদা পূরণ হয় সেদিকে অবশ্যই খেয়াল রেখে মেনু পরিকল্পনা করা উচিত। তারপর রন্ধন পদ্ধতি। রন্ধন পদ্ধতি মেনু পরিকল্পনার একটা বিরাট ব্যাপার। তো দেখা যায় আমরা বিভিন্ন খাবার বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। ভাজা, বেকড করা, সিদ্ধ করা ইত্যাদি বিভিন্নভাবেই রান্না করা যায়। যেমন ডিমের ক্ষেত্রে যদি আমরা বলি ডিম সিদ্ধ করা যায়, পোচ করা যায়, আবার ডিম ভাজি করা যায় ইত্যাদি বিভিন্ন প্রকারভেদে রান্না হয়ে থাকে। তো এই রান্নার পদ্ধতি যদি ঠিক না থাকে তো মেনু পরিকল্পনাকারীর সমস্ত ব্যাপারটাই ব্যর্থ হয়ে যায়। তো যে রন্ধন বা রান্নার কাজটা করবে তার জন্য এই মেনুর যে খাবার সেই খাবারের রান্না সম্পর্কে অভিজ্ঞতা থাকে, সেটাও মেনু পরিকল্পনাকারীর দেখতে হবে যেন ঠিকঠাক মতো রান্না হয়ে থাকে। এরপর রয়েছে স্বাস্থ্য। পরিবারের কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা পরিবারে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকে তাহলে তার জন্য মেনু পরিকল্পনায় অবশ্যই সেই অসুস্থ ব্যক্তির অসুস্থতা অনুযায়ী বা রোগ অনুযায়ী পথ্যের ব্যবস্থা করতে হবে। তারপর রয়েছে রান্নার জন্য তৈজসপত্র। মেনু পরিকল্পনাকারী যে খাবারটা রান্না করবেন তার জন্য অবশ্যই রান্নার উপকরণগুলো
ঠিকমতো আছে কি না সেটাও দেখতে হবে। যদি রান্নার উপকরণ ঠিকমতো না থাকে বা কিভাবে রান্না করা হবে সেটাও যদি ঠিকমতো না থাকে তাহলে মেনুর খাবারটা ঠিকভাবে প্রস্তুত করা সম্ভব হয় না। তো মেনু পরিকল্পনার সময় বা মেনু রচনার সময় অবশ্যই একজন মেনু পরিকল্পনাকারীকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, তাহলেই আমাদের মেনু পরিকল্পনা সার্থক ও ফলপ্রসূ হবে। আশা করি তোমরা এই মৌলিক খাদ্যগোষ্ঠী কাকে বলে, মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণীবিভাগ, সুষম খাদ্য কী, সুষম খাদ্য রচনার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, মেনু পরিকল্পনা বা মেনু কি, মেনু রচনার সময় বা পরিকল্পনার সময় কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত, সেই সবগুলো বিষয় বুঝতে পেরেছ। তো তোমরা যদি কোনো বিষয়ে বুঝতে না পারো বা তোমাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে এই ভিডিওর ইনবক্সে অবশ্যই জানাতে পারো। এছাড়াও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারো। ধন্যবাদ সবাইকে। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।